আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন, উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা। অবৈধদের ফেরত পাঠাতে অনুসরণ হবে যথাযথ প্রক্রিয়া, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার উপায় জানালেন আমির খসরু। শেষ হলো মমতাজের রিমান্ড, পাঠানো হলো কারাগারে। সেলিব্রিটি ক্রিকেটের নামে অশ্লীলতা, পেল লিগ্যাল নোটিশ। গাজা থেকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা, হস্তান্তর হবে 10 লাখ গাজাবাসী। পাকিস্তান ক্রিকেটে নতুন অধ্যায়, রদবদলে নতুন নেতৃত্বে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব হস্তান্তরের দাবি জোরে সোরে তুলেছে তার সমর্থকেরা। শনিবার 17 মে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যান তারা। এই কর্মসূচির মধ্য দিয়ে তারা আবারও মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনের হাতে তুলে দেওয়ার দাবি জানান। অবস্থান থেকে তারা ডিএসসিসি নগর ভবনে অবস্থান নেয় এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই বিক্ষোভের অংশ হিসেবে তারা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানায়। দুপুরে নগর ভবনের সামনে এই দাবি ও ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর অবস্থিত, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাপ্তরিক কাজ করেন। তবে অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে তিনি নগর ভবনে যাননি। সকাল 11:30টার দিকে গুলিস্তান মাজার 0 পয়েন্ট পল্টন হয়ে একটি লং মার্চ শুরু হয়। এই মিছিলটি পরে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধার কারণে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে। বিক্ষোভকারীরা সেখানে স্লোগান দেন, শপথ নিয়ে টালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে ইত্যাদি। তারা দাবি করেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ইশরাকের শপথ প্রয়োজন এবং তা দ্রুত সম্পন্ন করতে হবে। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়ক উপদেষ্টা জনাব সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তার সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের পথে বাধা দেওয়ায় সজীব ভুইয়াকে অপ্রাসঙ্গিক বেআইনি সহায়তা দেওয়ায় জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, পুশ ইনের পরিবর্তে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে থাকেন তবে তাকে ফেরত পাঠানো হবে। পাশাপাশি যদি কেউ ভারতীয় বা রোহিঙ্গা নাগরিক হয়ে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাদেরও নিয়ম অনুসারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কখনোই ভারতের পুশ ইন বা অবৈধ প্রবেশের ঘটনা উস্কানি হিসেবে দেখে না। যারা অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে অবস্থান করছে তাদেরকে নিয়ম মেনে ফেরত পাঠানো তাদের জন্য জরুরি। এই প্রক্রিয়ায় পুশব্যাকের চিন্তা আমাদের নেই বলেও তিনি স্পষ্ট করেন। শনিবার 17 মে সাতক্ষীরার সুন্দরবনের বোয়েসিং খালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তৃতীয় ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা দক্ষিণের চেষ্টা করতে বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেন। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া ঘোষিত করতে পারবে না। অতীতের বাধা যেন ছুঁড়ে ফেলে নতুন এক দিগন্তের পথে হাঁটছে বিএনপি। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেছেন, যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং বিএনপির কার্যক্রমে বাধা দেননি সেই ব্যক্তিরা সামাজিকভাবে গ্রহণযোগ্য হলে বিএনপিতে যোগ দিতে পারবেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সুযোগটি এসেছে, যা দলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি বলেন, এটিকে কাজে লাগাতে হবে। দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনে যোগ দেয়া সত্যিই গর্বের বিষয়। এই
গর্বের মুহূর্তকে আরও উজ্জ্বল করে তুলতে দলের সকল ইউনিট সদস্য সংগ্রহের জন্য আয়োজন করবে। তবে সদস্য সংগ্রহের সময় আমাদের চোখে রাখতে হবে সতর্কতা। সামাজিকভাবে অপ্রতিষ্ঠিত, চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা দুর্নীতিবাজ ব্যক্তিদের দলে নেওয়া হবে না, কারণ তারা যদি আমাদের ভোটের হার কমিয়ে দেয় তাহলে দলের স্বার্থের ক্ষতি হবে। শনিবার 17 মে দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। চিহ্নিত এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কারাবাসের পথ শুরু। 4 দিনের রিমান্ড শেষে তাকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শনিবার বিকেলে রিমান্ড শেষে তাকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। তদন্তকারীরা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে মমতাজের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার কারাগারে পাঠের নির্দেশ দেন। গত মঙ্গলবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা যায় 19 জুলাই মিরপুরের গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেলে তিনি ও অন্যান্য আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ সাগর বুকের পাঁজরে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মুসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম 49 নং এজহার নামীয় আসামি। প্রতি দেশের একজন আইনজীবী সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে তিনি অভিনেতা ও অনুষ্ঠানের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, তাই এই খেলার নাম বা অনুষ্ঠানের নামে যেন অশ্লীলতা বা অসভ্যতা ছড়ানো না হয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের গৌরবময় ক্রিকেট প্রেমের ইতিহাসে একটি নতুন কলঙ্কের ছায়া পড়েছে। সাম্প্রতিক এক লিগ্যাল নোটিশে উঠে এসেছে এমন এক পরিস্থিতি যেখানে ক্রিকেটের নামে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন মডেল, ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা। মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশা সবাই সেই লিগে অংশ নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শালীনতা বজায় রাখতে পারেননি। অশালীন অঙ্গভঙ্গিমা ও অপ্রয়োজনীয় ছোট পোশাকের মাধ্যমে তারা ক্রিকেটের নামে অসামঞ্জস্যপূর্ণ ছবি উপস্থাপন করেছেন। সমাজের প্রতিটি স্তরে এই অশ্লীলতার প্রতিফলন ঘটছে, যা ক্রিকেট প্রেমীদের মনে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেন, ফিগার না দেখাতে পারলে কিভাবে হবে? এই মন্তব্য থেকে স্পষ্ট ক্রিকেটের নামে অশ্লীলতার রাজত্ব কায়েম করতে চাইছেন কিছু তারকা। সমাজের মূল মূল্যবোধের পরিপন্থী এই কার্যকলাপ ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ করছে। নোটিশে আরও বলা হয়েছে, এই ধরনের অশ্লীলতা না ছড়িয়ে সবাইকে শালীন পোশাক ও ড্রেস কোড মানার আহ্বান জানানো হয়েছে। এর আগে 5 মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আর এই টুর্নামেন্টের পর্দা নামে 13 মে গিগাবাইট টাইটান্স নামে দলটি বিজয়ী হয়। দলের অংশ হিসেবে খেলেছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মৌসুমী হামিদ ও মেহজাবিন চৌধুরী। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের ক্রিকেট প্রেমীরা আবারও প্রত্যাশা করেন ক্রিকেটের শালীনতা ফিরিয়ে আনবে নতুন প্রজন্মের জন্য এক সুন্দর ও সম্মানের পরিবেশ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
অবরুদ্ধ গাজার 10 লাখ অধিবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় উঠে এসেছে এই মানুষগুলোকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তর করার প্রস্তাব। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার মানুষদের জন্য নতুন এক জীবনযাত্রার সূচনা হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাতে লিবিয়ার সরকারকে যুক্তরাষ্ট্র লোভ দেখাচ্ছে। সূত্রগুলো বলছে, যদি গাজা থেকে আসা এসব মানুষকে তারা গ্রহণ করে তবে 2011 সাল থেকে লিবিয়ার যে সম্পদ যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে সেগুলো মুক্তি দেওয়া হবে। অর্থাৎ প্রস্তাবিত এই স্থানান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অনেক সম্পদের মুক্তির সম্ভাবনা রয়েছে। আরও জানানো হয়েছে, গাজার মানুষ যেন গাজা ছেড়ে লিবিয়ায় পাড়ি জমান, সেই জন্য তাদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। বিনামূল্যে বাড়ি ভাতা সবই এই পরিকল্পনার অংশ। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল গাজা থেকে মানুষজনকে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য উৎসাহিত করা। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা চূড়ান্ত আলোচনা হয়নি। 3টি সূত্র বলছে, এই আলোচনা এখনো অগ্রসর নয়। এর মধ্যে ইসরায়েলকেও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় রাখা হয়েছে। পাকিস্তানের ক্রিকেটের অস্থিরতা যেন এক নিয়মিত উপাদান। কখনো কোচের পরিবর্তন, কখনো অধিনায়কের বদল কিংবা কর্মী পরিবর্তন, সবখানেই যেন এক অদৃশ্য নিয়মের খেলা চলে। সম্প্রতি আবারও সেই রদবদলের গুঞ্জন চাওর হয়েছে। দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অক্টোবরের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে শান মাসুদকে সরিয়ে দেয়া হতে পারে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই সিরিজের জন্য নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে সৌদ শাকিলের নাম। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের স্বভাব চরিত্রে যেহেতু নিয়মিত রদবদল, তাই এই সম্ভাবনাটাও একেবারে অবান্তর নয়। 2023 সালের বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর থেকে ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। বাবর আজমকে 3 ফরম্যাট থেকে সরিয়ে দিয়ে শান মাসুদকে টেস্টের নেতৃত্ব দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার অধীনে পাকিস্তান দলের পারফরমেন্স ছিল সন্তোষজনক নয়। মাত্র 12 টেস্টের মধ্যে 3টিতে জয় আর 9টিতে হারের ফলাফল আসায় দলের অবনমন স্পষ্ট। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।